মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। এবার একটু নড়ে চড়ে বসে অনিমেষ। গন্ধটা আবার আসছে, পরিচিত পারফিউমের গন্ধ। খুব হালকা যদিও, কিন্তু ঠিক ধরে ফেলেছে। আজ 1 সপ্তাহ থেকে রোজ রাতেই গন্ধটা পাচ্ছে অনিমেষ। আজ হঠাৎ অনিমেষের মনে পড়ে শুভ্রার পারফিউমেরও এই একই ঘ্রাণ ছিল, হাসনুহানা ফুলের গন্ধ। তবে সেটা আরো উগ্র ছিল। এই যা, মোটামুটি রাত 2টোর পর পাড়াটা যখন নির্জন হয়ে আসে, তখন যেন কোথা থেকে দৌড়ে আসে গন্ধটা। মনে হয় আগে থেকে পাড়ার মোড়ে বসে অপেক্ষা করছিল 8 ঘাট বেঁধে। যেই না সবাই ঘুমিয়ে পড়েছে, অমনি এসে হাজির। অফিসের কাজের চাপে অনিমেষকে প্রায় রাত করে ঘুমোতে হয়। তার উপর ইদানিং এই গন্ধটা নাকে আসার পর থেকে একদমই ঘুম আসে না ওর। বারবার চোখের সামনে ভেসে ওঠে শুভ্রার ঘুমন্ত মুখটা। ইদানিং অবশ্য মদ খাওয়াটা ছেড়ে দিয়েছে অনিমেষ। যে জীবনের নেশা তাকে কলেজ জীবনে বেপরোয়া করে তুলেছিল, শুভ্রার আগমনে সেই জীবন থেকে বহু দূরে সরে এসেছিল অনিমেষ। যদিও সেই সরে আসাটা বাইরে বাইরে। অনিমেষের ভিতরটা বুনো ষাঁড়ের মতোই ছটফট করত সবসময়। শুভ্রা যেই একটু বাপের বাড়ি যেত বা অন্য কোথাও যেত, অনিমেষ ফিরে যেত তার পুরনো জৌলুস ভরা জীবনে। এই নিয়ে অবশ্য শুভ্রার সঙ্গে ঝামেলাও হতো খুব। যাকগে, সে ঝামেলার কথা সময় মতো বলা যাবে। অনিমেষ বসাক। অনিমেষের বাড়ি আনন্দপুর। আনন্দপুর বাসস্টপ পেরিয়ে যে পুকুর, সেই পুকুরের পাড় ঘেঁষে একটা রাস্তা চলে গেছে ভেতরের দিকে। ওই রাস্তা ধরে কিছুটা গেলেই অনিমেষের বাড়ি। রাজ্য সরকারের বেশ বড় একটা পদে চাকরি করে সে। বয়স বছর 30 হবে। অনিমেষের বাবা মা থাকতো ওদের গ্রামের বাড়িতে, সেই বর্ধমানের মেমারিতে। ছেলের চাকরি পাওয়ার পর একরকম তাড়াহুড়ো করেই ছেলের বিয়ে দিয়েছিলেন তারা। অনিমেষ অবশ্য বিয়েতে না করেনি, কিন্তু সে এটাও আশা করেনি যে মেয়েটি তার জীবনে আসতে চলেছে, সে মেয়েটির স্বভাব চরিত্রে তার সম্পূর্ণ বিপরীত। বিয়ের আগে যদিও অনিমেষের বাবা মা মেয়ের ছবি ওকে পাঠিয়েছিল। একদিন মেয়ের বাড়িতে মেয়ে দেখতেও গিয়েছিল অনিমেষ। মেয়েটির নাম শুভ্রা রায়, বাড়ি আদি সপ্তগ্রাম। হুগলির একটা কলেজ থেকে অনার্স পাশ করেছে সবে। ছবিতে যেমন দেখেছিল অনিমেষ, মেয়েটি অপূর্ব সুন্দরী। উজ্জ্বল গায়ের রং, টানা টানা চোখ, মাঝারি লম্বা চুল, হাসলে গালে টোল পড়ে। সুগঠিত চেহারা, শরীরে মেদ আছে, তবে সেটা পর্যাপ্ত। এই মেদ যেন শুভ্রার সৌন্দর্য বাড়িয়ে তুলেছে কয়েকশো গুণ। অমন সৌন্দর্য দেখেই হাঁ হয়ে গিয়েছিল অনিমেষ। তার মাথায় তখন অন্য কোনো চিন্তা ঘোরার সুযোগই পায়নি। অতএব কোনরূপ ঝামেলা ছাড়া শুভ্রা আর অনিমেষের বিয়ে হয়ে গেল। বিয়ের প্রথম মাস বেশ দারুণই কাটে দুজনের। তখনও শুভ্রার পা থেকে বিয়ের আলতা পুরোপুরি মুছে যায়নি। হাত ভর্তি চুড়ি আর শাঁখা পরে সে যখন সারা বাড়িময় ঘুরে বেড়ায়, অনিমেষের মনটা খুশিতে ভরে ওঠে। যখন তখন জড়িয়ে ধরে শুভ্রাকে, ক্ষিপ্র জানোয়ারের মতো আদরে ভরিয়ে দেয় শুভ্রার সর্বাঙ্গ। শুভ্রারও এসব যে খুব খারাপ লাগে তা নয়, কিন্তু মনের অত্যন্ত গভীরে কি এক বিষাদের চাপা সুর ভেঙে যাওয়া বীণার মতো বেজে ওঠে মাঝে মাঝে। অনিমেষ অফিসে বেরিয়ে যাওয়ার পরে ব্যস্ততা ফুরিয়ে যেত শুভ্রার। তখন লাইব্রেরি ঘরে এসে বসে বই পড়া ছাড়া আর কোনো কাজই তার ছিল না। এমনিতে এ বাড়িটা বেশ সুন্দর এবং খাপ ছাড়া। আশেপাশে তেমন কোনো বাড়ি নেই। একদিকে পুকুর, অন্যদিকে ঝোপ জঙ্গল। কয়েকদিন যেতে না যেতেই শুভ্রার মনটা কেমন আনচান করে ওঠে। এই তো সেদিন সে সারা দুপুর কলেজ মাতিয়ে বেরিয়েছে বন্ধু বান্ধবদের সঙ্গে, আর আজ সারাদিনে কথা বলার কোনো মানুষ তার নেই। হঠাৎ শুভ্রা সিদ্ধান্ত নেয় যে সে আবার মাস্টার্স পড়বে। অনিমেষ ফিরতেই তাকে নিজের সিদ্ধান্তের কথা জানায় শুভ্রা। অনিমেষ একটু অবাক হয়ে বলে, কেন শুধু শুধু সময় নষ্ট করবে?
অনিমেষের উত্তর শুনে ছ্যাঁত করে ওঠে শুভ্রার বুক। যে বিষাদের বিনা সে শুনেছিল সেটা আরো তীব্র হয়। সে বলে, সময় নষ্টের কি আছে? সারাদিন আমার কোনো কাজ নেই। মাস্টার্সটা শেষ করতে পারলে আমিও না হয় একটা চাকরি করতাম। অনিমেষ হাসে, যেন শুভ্রা বিশাল কোনো একটা বোকামি করে ফেলেছে। সে বলে, চাকরি? তুমি চাকরি করবে কেন? আমি তো করছি, এতে তোমার হচ্ছে না? শুভ্রা বলে, তা তো আমি বলিনি, কিন্তু আমি পড়াশোনা করে চাকরি করলে ক্ষতি কি? বাড়িতে বসে থাকার চেয়ে তো অন্তত ভালো। আমার কত বন্ধুই তো বিয়ের পর চাকরি করছে। অনিমেষ এবার একটু রাগী গলায় বলে, হ্যাঁ সে করতে পারে, তুমি খোঁজ নিয়ে দেখো তাদের কারোর বড়ই আমার মতো বড় সরকারি চাকরি করে না। তোমার যদি ঘোরাফেরার জন্য টাকা পয়সা লাগে তো আমাকে বলো, তার জন্য এখন আবার পড়াশোনা করে চাকরি করা কি দরকার? আর শোনো, এসব ভাবনা ছাড়ো। নিজের কথা শেষ করে উঠে দাঁড়ায় অনিমেষ। এমনিতেই অফিসে ঘটে যাওয়া একটা ঘটনায় তার মাথাটা ঝিম ধরেছিল, তার উপর আবার শুভ্রার এইসব কথা কিছুতেই হজম হয়নি অনিমেষের। আর কথা না বাড়িয়ে সোজা বাথরুমে চলে যায় সে। কিছুটা ভয়, চিন্তা আর রাগ নিয়ে মাথা নিচু করে চুপচাপ সোফায় বসে থাকে শুভ্রা। অফিসের ঝামেলাটা আর কিছুই নয়, বছর 3 আগে অফিস পাড়ায় জেসমিন নামে একটা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক হয়েছিল অনিমেষের। মেয়েটি শুভ্রার মতো অতটা সুন্দরী নয়, কিন্তু অনিমেষ যেমন উদ্দাম জীবন কাটিয়েছে মেয়েটাও তেমন জীবনই ভালোবাসে। অনিমেষের বিয়ের মাস 3 আগে মেয়েটি ট্রান্সফার হয়ে যায় মুম্বাইতে। তারপর থেকে দুজনের মধ্যে যোগাযোগও কমে আসে, সম্পর্ক থিতিয়ে যায় অনেকটা। তারপর বাড়ির কথায় অনিমেষ বিয়ে করে, শুভ্রার সঙ্গে সংসার শুরু করে। জেসমিনের কথা সে প্রায় ভুলেই গিয়েছিল। সেই জেসমিন আবার ফিরে এসেছে কলকাতায়। দিন 3 হলো। আজ অফিস থেকে বেরোনোর সময় অনিমেষ দেখে রাস্তার ওপাশে হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে জেসমিন। ধক করে ওঠে অনিমেষের বুক। দ্রুত রাস্তা পেরিয়ে ওপাশে গিয়ে অপ্রস্তুত হয়ে জিজ্ঞেস করে, তো তুমি এখানে? জেসমিন বলল, শুনলাম তুমি বিয়ে করেছো, কংগ্রাচুলেট করতে এলাম। অনিমেষ বলল, হ্যাঁ ওই বাড়ি থেকে দিয়ে দিল। জেসমিন হাসল, তোমরা পুরুষের জাত, সত্যি বলতে শেখনি তোমরা। খুব সুন্দরী না তোমার বউ? জেসমিনের কথার উত্তর না দিয়ে অনিমেষ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। জেসমিন বলল, ও কাম অন, লজ্জা পেতে হবে না। আমিও মুম্বাইতে গিয়ে নেহাত শুকনো জীবন কাটাইনি। আচ্ছা ঠিক আছে, বিয়ে হয়েছে তো কি, সে তো আমারও কখনো না কখনো বিয়ে হবে। এতদূর বলে অনিমেষের হাতটা চেপে ধরে জেসমিন। অনিমেষ বাধা দেয় না। জেসমিন বলে, চলো কফি খাই। জেসমিনের কথা যদিও শুভ্রা কিছুই জানত না, অনিমেষ কখনো জেসমিনের ব্যাপারে শুভ্রাকে জানায়ও নি, আর এখন তো জানানোর প্রশ্নই ওঠে না। রাতে খাওয়ার টেবিলে খুব একটা দুজনের কথা হয় না। অনিমেষের অবশ্য খুব একটা কথা বলার ইচ্ছে ছিল না। তো এই থেকেই শুভ্রা আর অনিমেষের সুন্দর বৈবাহিক জীবনের ছন্দপতন শুরু হয়। এখন প্রায় প্রতিদিনই অফিস থেকে ফিরতে লেট হয়ে যায় অনিমেষের। শুভ্রাকে বলে অফিসে কাজের চাপ, যদিও সত্যিটা হলো অফিসের পরে জেসমিনের সঙ্গে ঘুরতে বেরোয় অনিমেষ। কখনো গঙ্গার ধারে, কখনো কোনো সিনেমা হলে, কখনো আবার কোনো হোটেলে। বছর ঘুরতে না ঘুরতেই রীতিমতো ঝগড়া শুরু হয় অনিমেষ আর শুভ্রার। এখন উঠতে বসতেই দুজনের মনোমালিন্য হয়। শুভ্রার যে সুন্দর রূপ দেখে অনিমেষ ওকে বিয়ে করেছিল, সেই রূপেও কেমন একটু ভাটা পড়েছে। সারাদিন বাড়িতে থাকতে থাকতে ওজন বাড়ছে শুভ্রার। যে সম্পৃক্ত মেদ তার শরীরে ছিল, সেই মেদ অনেকটাই বেড়ে গিয়ে উপচে পড়ছে সারা গায়ে। এখন দম বন্ধ হয়ে আসে অনিমেষের। ফলে দ্রুতই দ্বিধা বিভক্ত হয়ে আসে অনিমেষের মন। দুই নৌকোয় পা দিয়ে তো চলা যায় না। একবার সে ভেবেছিল শুভ্রাকে ডিভোর্স দিয়ে জেসমিনের সঙ্গে থাকা শুরু করবে, কিন্তু সেখানেও তার পারিবারিক সম্মানের একটা ব্যাপার আছে। অনিমেষের বাবা শুভ্রার বাবা খুব পুরনো পরিচিত লোক।
ডিভোর্স দিলে শুভ্রা যদি বাড়ি ফিরে সব বলে দেয়। প্রতিদিন রাতেই শুয়ে শুয়ে ভাবে অনিমেষ কিভাবে এই ঝামেলা থেকে সে মুক্তি পাবে। বিয়ের পর প্রথম প্রথম শুভ্রাকে জড়িয়ে ধরে ঘুমতো অনিমেষ। এখন অবশ্য আর সেসবের বালাই নেই। প্রায় দিনই দুজনে দুমুখ হয়ে বিছানায় শুয়ে থাকে। শেষে একদিন বিকেলে অফিস থেকে ফেরার পথে একটা প্ল্যান বানায় অনিমেষ। সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। অনিমেষ জানতো শুভ্রার হার্ট খুবই দুর্বল, সেই সাথে আবার হাঁপের রোগী। রীতিমতো ইনহেলার টেনে ওর দিন চলত। ঘটনার দিন রাতে হঠাৎ গরমে ঘুম ভেঙে যায় শুভ্রার। চোখ মেলে বুঝতে পারে ফ্যান বন্ধ হয়ে গেছে, বোধহয় পাওয়ার কাট। ইনভার্টারটাও দুদিন হলো বিগড়েছে। ওদিকে জানলা খোলারও কায়দা নেই। অনিমেষ বলেছিল বাগানে নাকি সাপের উপদ্রব বেড়েছে, যদিও সবগুলোই দাঁড়াস, কিন্তু তাও খামোখা বিপদ ঘরে ডেকে এনে লাভ কি। পাশেই অনিমেষ শুয়ে আছে, বোধহয় গভীর ঘুমে। নিঃশ্বাসের শব্দটুকুও পাওয়া যাচ্ছে না। ঘরটা মারাত্মক রকমের একাকী আর নির্জন মনে হলো শুভ্রার, যেন কোনো মৃত্যুপুরী। এমনিতেই রোজ রোজ ঝগড়া ঝামেলার পর মাথা ধরে থাকে শুভ্রার, তার উপর আজ আবার ভুলে ওষুধ না খেয়েই ঘুমিয়ে পড়েছিল। কেমন একটু ভয় ভয় করতে লাগে শুভ্রার। হার্টবিট বাড়তে থাকে হু হু করে। ও হাত দিয়ে অনিমেষকে ঠেলা লাগায়। ওই শোনো না, এই অনি, শোনো না অনি। অনিমেষ কোনো উত্তর দেয় না। নীরব নিথর হয়ে পড়ে আছে সে, যেন কিছু শুনতেই পাচ্ছে না। এবার আতঙ্কে শিউরে ওঠে শুভ্রা। বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে তার টর্চটা অন করে সে আলোয় শুভ্রা দেখে অনিমেষের বিকৃত মুখ গ্যাজলায় ভরে গেছে। সামান্যতম নিঃশ্বাসও পড়ছে না ওর। অনিমেষ মারা গেছে। আঁতকে ওঠে শুভ্রা। একটা মাত্রই চিৎকার করতে পেরেছিল শুভ্রা, তাও বেশি জোরে না। তারপরে বুকটা চেপে ধরে লুটিয়ে পড়ে। টাল সামলাতে না পেরে খাট থেকে নিচে পড়ে যায়। কপাল গিয়ে সোজা ধাক্কা খায় খাটের পাশের ডেস্কে। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আসে। সামান্য পরে মুখ থেকেও গ্যাজলা বেরিয়ে আসে, খুবই অল্প। খানিক গোঁ গোঁ করতে করতে আবার সব নিস্তব্ধ হয়ে যায়। ঘরটাতে পুনরায় মৃত্যুপুরীর নীরবতা নেমে আসে। শুভ্রা ফ্লোরে পড়ে যাওয়ার কিছুক্ষণ পর ধীরে ধীরে চোখ খোলে অনিমেষ। একটা রুমাল দিয়ে নিজের মুখের গ্যাজলা মুছে আস্তে আস্তে বিছানা ছেড়ে শুভ্রার কাছে যায়। টর্চ ফেলে শুভ্রার মুখে। অমন সুন্দর মুখটা ভয়ে যন্ত্রণায় বিকৃত হয়ে কি ভয়াবহ দেখাচ্ছে। তখনও সামান্য প্রাণ ছিল শুভ্রা। অনিমেষকে এক পলক দেখে সেটুকুও মিলিয়ে গেল রাতের অন্ধকারে। দ্রুত পায়ে বসার ঘরে গিয়ে পুলিশকে টেলিফোন করে অনিমেষ। ওর বাড়ির কাছেই আনন্দপুর থানা। মিনিট 10 মধ্যেই পুলিশ আসে। অনিমেষ পুলিশকে জানায় সে রাত জেগে বসার ঘরে অফিসের কাজ করছিল। হঠাৎ শুভ্রার চিৎকার শুনে শোয়ার ঘরে গিয়ে দেখে বিছানার পাশে মাথা ফাটিয়ে পড়ে আছে শুভ্রা। কয়েক সেকেন্ড সে কি করবে বুঝে উঠতে না পেরে পুলিশকে ফোন করেছে। পুলিশ অফিসার অনিমেষকে চিনত, ফলে অনিমেষের বয়ান খুব সহজেই বিশ্বাস করে নিলেন তিনি। পোস্টমর্টেম করার পরও শুভ্রার শরীরে কোনো রূপ আঘাত বা কোনো অস্বাভাবিক জিনিস খুঁজে পাওয়া গেল না। ডাক্তার বলল শুভ্রার হার্ট কোনোভাবে দুর্বল ছিল। সে রাতে শুভ্রা কোনো ওষুধ না খেয়েই ঘুমিয়েছিল। হয়তো কোনো দুঃস্বপ্ন দেখে বা কোনোভাবে পাশ ফিরতে গিয়ে টাল সামলাতে না পেরে বিছানা থেকে পড়ে গিয়ে মাথা ফেটে মারা গেছে। তবে অবশ্য পোস্টমর্টেমে একটা অন্য তথ্য বেরিয়ে আসে, যেটা অনিমেষ ঘুণাক্ষরেও জানত না। শুভ্রা প্রেগনেন্ট ছিল। পোস্টমর্টেমে যেহেতু শুভ্রার মৃত্যুর ঘটনায় অনিমেষের বিরুদ্ধে কোনো ধরনের কোনো প্রমাণ কোথাও পাওয়া গেল না,
বা কোনোরূপ কোনো অস্বাভাবিক জিনিস পাওয়া গেল না, তখন পুলিশ এটাকে অ্যাক্সিডেন্ট বলেই কেস ক্লোজ করে দেয়। তারপর কয়েক মাস পেরিয়ে যায়। আনন্দপুরের বাড়িতে অনিমেষ এখন একাই থাকে। জেসমিনকে এখনো এই বাড়িতে নিয়ে আসেনি সে, হয়তো পাড়া প্রতিবেশী কেউ দেখে ফেলবে তাই, তারপর কোনো একটা উড়ো কাহিনী বানাবে। তার চেয়ে এখন কিছুদিন একা থাকাই ভালো। অন্যদিনের মতো আজকেও রাতের খাবার শেষ করে কাজের টেবিলে বসেছিল অনিমেষ। আজ একটু নেশাতেও ছিল সে। সারা সন্ধ্যা দক্ষিণ কলকাতার একটা বারে জেসমিনের সঙ্গে সময় কাটিয়েছে অনিমেষ। 10টার দিকে বাড়ি ফিরে স্নান খাওয়া সেরে কাজে বসতেই গন্ধটা আবার নাকে আসে তার। উফ, রোজ রোজ এই একই হাঙ্গামা ভালো লাগে না ওর। আর বসে থাকতে পারছে না অনিমেষ। ভূত প্রেতে বিশ্বাস ওর কোনো কালেই নেই, কিন্তু তাও ওর অনুমতি না নিয়েই বুকটা কেমন ধড়াস করে উঠল। অনিমেষের মনে হলো কেউ একজন নিঃশ্বাস ছাড়ছে ওর ঘাড়ের পিছনে। হালকা অলিভের গন্ধ নাকে আসছে। শুভ্রা মাথায় অলিভের তেল মাখত। তাহলে কি? না না, এসব অসম্ভব। অনিমেষ নিজেই নিজেকে বোঝায়, কি সব উল্টোপাল্টা চিন্তা করছো? আচ্ছা, জেসমিনকে কি একটা ফোন করবে? না থাক, ওর চেয়ে কয়েক গুণ বেশি নেশায় ছিল জেসমিন। এখনো নির্ঘাত ঘুমোচ্ছে, ওকে আর ফোন করে দরকার নেই। তার চেয়ে বরং এক কাপ চা খাওয়া যাক। ডেস্ক ছেড়ে উঠে পড়ে অনিমেষ। তারপর রান্নাঘরের দিকে পা বাড়ায়। বেঁচে থাকাকালীন শুভ্রার খুব প্রিয় ছিল এই রান্নাঘর। অনিমেষ যখন কিছুতেই ওকে পড়াশোনা করার কোনো অনুমতি দিল না, তখন এই রান্নাঘরটাকেই আঁকড়ে ধরেছিল শুভ্রা। এমনিতে মফস্বলের মেয়ে, ঘরকন্যার কাজটা খুব ভালোভাবেই শিখেছিল। অনিমেষও শুভ্রার রান্নার খুবই প্রশংসা করত প্রথম প্রথম। পরে অবশ্য সেসব প্রশংসা অনিমেষের মুখ দিয়ে আর বেরোয়নি। যা কিছু বেরিয়েছে তা নেহাতি প্রয়োজনে, নয়তো ঝগড়াতে। অনিমেষের চূড়ান্ত রাগ হয়েছিল সেদিন। সে অফিস থেকে বাড়ি ফিরে দেখতে পায় শুভ্রা ওর মদের বোতলগুলো ফ্রিজ থেকে বের করে ফেলে দিয়েছে। 20,000-এর মতো দাম ছিল সবগুলোর। খুব ঝগড়া হয়েছিল সেদিন স্বামী স্ত্রীর মধ্যে। সেদিনের পর 3 দিন বাড়ির বাইরে ছিল অনিমেষ। বলেছিল অফিসের কাজে কলকাতার বাইরে যেতে হবে। শহরের বাইরেই অবশ্য গেছিল সে, সেটা সত্যি, কিন্তু অফিসের কাজে যায়নি। গিয়েছিল জেসমিনের সঙ্গে। বুনো জেসমিনের গন্ধ অনিমেষকে সহজ সরল শুভ্রার মুখটা কেমন জানি পুরোপুরি ভুলিয়ে দিল। রান্নাঘরে এসে পারফিউমের গন্ধটা আরো বেশি করে চেপে ধরে অনিমেষকে। ঘরটা বাগান লাগোয়া। বাগানের দক্ষিণ পাশে যেখানে শুভ্রার স্মৃতিতে একটা বেদি করেছে অনিমেষ, রান্নাঘরের জানলা দিয়ে সেটার কিছুটা অংশ দেখা যায়। গন্ধটা যেন ওই বেদি থেকেই উঠে আসছে। সেদিকে তাকিয়ে অনিমেষের মনে হলো একটা বাচ্চার ছায়ামূর্তি ওই বেদি থেকে উঠে রান্নাঘরের দিকে মৃদু পায়ে হেঁটে আসছে। বাচ্চাটার কোমরের ঘুঙুরের শব্দও কানে আসছে অনিমেষের। শুভ্রার খুব শখ ছিল ওদের বাচ্চার কোমরে একটা ঘুঙুর বেঁধে দেবে। একজোড়া ঘুঙুর কিনেও এনেছিল নিউ মার্কেট থেকে, মারা যাওয়ার দিন 15 আগে। কোনো ক্রমে ছুটে গিয়ে জানলাটা বন্ধ করে দেয় অনিমেষ। চা আর খাওয়া হয় না। এক দৌড়ে বেরিয়ে আসে ড্রয়িং রুমে। টেবিলের উপর শুভ্রার ইনহেলারটা রাখা। দেওয়ালে টাঙানো আছে শুভ্রার আবক্ষ ছবি। প্রায় শুকিয়ে আসা একটা গাঁদা ফুলের মালা পরানো সেটায়। একটা ঠান্ডা বাতাস সিধে অনিমেষের নাকে এসে ধাক্কা মারে। বাতাসে হালকা ক্যাফেনের গন্ধ মেশানো। অনিমেষের মনে পড়ে মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে গেলে শুভ্রা কফি খেত ড্রয়িং রুমের পাশের ব্যালকানিতে বসে। ড্রয়িং রুম আর ব্যালকানিটা
একটা পর্দা দিয়ে আলাদা করা। সেদিকে তাকিয়ে অনিমেষের মনে হয় কেউ যেন পর্দার ওপাশে বসে আছে, সশব্দে নিঃশ্বাস নিচ্ছে। সেই হাওয়ায় পর্দাটা দুলছে অল্প অল্প। ইতিমধ্যে পারফিউমের ঘ্রাণটাও কড়া হচ্ছে ধীরে ধীরে। পাগল প্রায় হয়ে আসে অনিমেষ। হাতের কাছে থাকা কাঁচের ফুলদানিটা দেওয়ালে ছুঁড়ে মারে শুভ্রার ছবি লক্ষ্য করে, কিন্তু সেটা দিক ভুল করে আছড়ে পড়ে দেওয়ালে সেঁটে থাকা টিভিটার ওপর। চিৎকার করে অনিমেষ হাঁপাতে হাঁপাতে বলে, ভয় পাই না আমি তোমাকে, তুমি তুমি যেই হও সামনে এসো। ভয়ে উন্মাদ প্রায় অনিমেষ দেখে দেওয়ালে ঝুলতে থাকা শুভ্রার ছবি উত্তর দিচ্ছে, ভয় তো তোমাকে পেতেই হবে অনি, আমিও তো সেই রাতে খুব ভয় পেয়েছিলাম, তোমাকে হারিয়ে ফেলার ভয়। আজ তোমাকেও ভয় পেতে হবে, আমার কাছে চলে আসার ভয়। যথাসাধ্য চেষ্টা করেও স্থির থাকতে পারে না অনিমেষ। জড়িয়ে আসে ওর গলা। ও বলে, তুমি তুমি চলে যাও, আমাকে বাঁচতে দাও তুমি, আমি আমি ভয় আমি ভয় পাই। কথাটা শেষ হয় না ওর। তার আগেই অনিমেষ মেঝেতে লুটিয়ে পড়ে। প্রায় অচেতন অবস্থাতেও সে শুনতে পায় শুভ্রার ছবিটা পৈশাচিক হাসি হাসছে। আমার কাছে চলে আসার ভয়। আমার কাছে। কোনো মতে চোখ মেলে অনিমেষ তাকায়। তার চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। চাঁদটা ধীরে ধীরে ওর ওপর নেমে আসছে। দেওয়ালগুলো যেন বাচ্চা ছেলের মতো হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছে ওর দিকে। বাচ্চাটার শরীর কেমন অদ্ভুত উড়ে, গায়ের মাংস পচে গেছে, চোখের কোটরে ঝুড়ো শুকনো মাটির দলা। কিসব পোকা যেন বাচ্চাটার গা থেকে খসে পড়ছে মেঝের উপর। আবার কানে আসে শুভ্রার কণ্ঠ, মা হতে চলেছিলাম, মা। শেষবারের মতো পারফিউমের গন্ধটা নাকে আসে। তারপর অনিমেষ সম্পূর্ণরূপে জ্ঞান হারায়। অনিমেষের ড্রাইভার পুলক আউট হাউসে থাকে, বাড়ির একদম উত্তর পাঁচিলের ধারে। সামনের বাস ডিপোর ড্রাইভারগুলোর সঙ্গে রোজ রাতে বেশ আকণ্ঠ মদ গিলে তারপর ঘুমোয় পুলক, তাই ওর তেমন হুঁশ থাকে না। আগে যখন শুভ্রা ছিল তখন মদ ফদ খেতে পেত না পুলক, বৌদি কড়া নজর রাখত। এখন দাদা আর সেসব নজর রাখে না। সে নিজেই প্রায় রাতে মাতাল থাকে, পুলকের দিকে নজর দেবে কি করে? পরের দিন সকালে ঘুম ভাঙতেই পুলক প্রথমে যায় দক্ষিণ পাশের বাগানে। বেশ কয়েকদিন ধরেই ও খেয়াল করেছে যেখানে শুভ্রা বৌদির বেদি, তার পাশেই একটা হাসনুহানা গাছ বেশ আরামসে বেড়ে উঠেছে। বুনো হাসনুহানা, ইদানিং ফুলও দিচ্ছে বেশ। পুলকের মা বলতো হাসনুহানার গন্ধে নাকি সাপ আসে। ও গাছ বাড়িতে রাখতে নেই। অনেকদিন ধরেই তাই পুলক ভাবছিল গাছটাকে তুলে ফেলবে, কিন্তু কিছুতেই সময় করে উঠতে পারছিল না। তার উপর মাঝখানে কিছুদিন সে ছুটিতে বাড়ি গিয়েছিল। ফিরে এসে গাছটার কথা প্রায় ভুলেই গিয়েছিল। কাল রাতে ওদিকটায় চক্কর কাটতে গিয়ে আবার গাছটাকে দেখেছিল পুলক। তখনই ভেবেছিল যে সকালে উঠে ওটাকে ছেঁটে ফেলবে। গাছটা কাটার সময় একটু অবাক হলো পুলক। গাছের সব ফুল কেমন শান্ত ঘাসের মতো ছড়িয়ে আছে চারপাশের মাটিতে। একদম ন্যাড়া হয়ে গেছে গাছটা, অথচ এমনটা তো হওয়ার কথা না। যদিও ফুল ঝরে যাওয়া নিয়ে পুলকের খুব বেশি ভাবার সময় ছিল না। দ্রুতই ওকে রেডি হতে হবে, বাবু অফিসে যাবেন। তাড়াতাড়ি গাছটা কেটে ফিরে আসে পুলক। ফেরার পথে হঠাৎ জানলা দিয়ে ড্রয়িং রুমের ভেতরে চোখ যায়।
সেদিকে তাকাতেই একটু খটকা লাগে ওর মনে। কাঁচের জানলার এপাশ দিয়েও দেখে সব কেমন উল্টো পাল্টা ভাবে ছড়ানো, আর ওর দাদাবাবু উপুড় হয়ে মেঝেতে পড়ে আছেন। এই বাড়ি থেকে 2 বাড়ি পরেই ডাক্তার জয়দীপ মুখার্জির বাড়ি। মুহূর্তকাল ভেবে নিয়ে পুলক ছুটে যায় ডাক্তারের কাছে। উচ্চপদে চাকরির দৌলতে অনিমেষ বসাককে এ পাড়ার সবাই মোটামুটি চিনত। কাল বিলম্ব না করে ডাক্তার মুখার্জি সঙ্গে সঙ্গে দৌড়ে আসেন। বহু কষ্টে ভিতর থেকে বন্ধ দরজা ঠেলে ভেতরে ঢোকে ওরা দুজন। ভেতরে ঢুকে দেখে অনিমেষ অজ্ঞান হয়ে পড়ে আছে, আর ড্রয়িং রুম অগোছালো। সঙ্গে সঙ্গে অনিমেষকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। প্রায় 6 ঘন্টা পর জ্ঞান ফেরে অনিমেষের। প্রথমে খানিকক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে চারিদিকে, তারপর আড়ষ্ট কণ্ঠে কাতর হয়ে বলে, ওই গন্ধটা দূরে সরাও প্লিজ, ফর গডস সেক, দূরে সরাও, দূরে সরাও গন্ধটা, গন্ধটা গন্ধটা দূরে সরাও। পাশে দাঁড়িয়ে থাকা ডাক্তাররা অবাক হয়ে যায়। কোন গন্ধের কথা বলছে অনিমেষ? তাদের নাকে তো কোনো গন্ধই আসছে না। সময় এগোনোর সাথে সাথে উন্মাদনা আরো বাড়তে থাকে অনিমেষের। বিধ্বস্ত মানসিক রোগীর মতো হাত পা ছোঁড়া শুরু করে সে। আর থেকে থেকে সেই একটাই কথা, ওই গন্ধটা আমি সহ্য করতে পারছি না, ওটা দূরে সরাও। এই গন্ধটা সরাও, এই গন্ধটা সরাও, আমি নিতে পারছি না। এই গন্ধটা সরাও, আমি সহ্য করতে পারছি না, দূরে সরাও ওটাকে দূরে সরাও। ও হাসনুয়ানার গন্ধ। শুভ্রা তুমি কেন করলে? শুভ্রা কেন করলে আমার সাথে? আমি পারছি না শুভ্রা, ওটাকে দূরে সরাও শুভ্রা, আমি নিতে পারছি না, ওটাকে দূরে সরাও। কেন করলে শুভ্রা? ওটাকে দূরে সরাও শুভ্রা। আনন্দপুরের বাড়িতে আর ফেরা হয় না অনিমেষের। সবাই ভাবে হয়তো বউয়ের মৃত্যুতে পাগল হয়ে গেছে সে। অনিমেষের বাবা মা ওকে নিজেদের কাছে নিয়ে যায়, আর আনন্দপুরের বাগানের মাটিতে ছড়ানো বাসি হাসনুহানার ফুলগুলোও ততদিনে ঝুরঝুর হয়ে ভেঙে মাটিতে মিশে গেছে। সেগুলোতে আর কোনো গন্ধ অবশিষ্ট নেই। কেবল শুভ্রার নিথর বেদিটা শুয়ে আছে একা। আমাদের এই কাহিনী এখানেই শেষ। শুধু 2টো ছোট্ট কিন্তু থেকে যায়। হাসনুহানা ফুল কি শিউলি ফুলের মতো রোজ ভোরবেলা ঝরে যায়, নাকি শুধু সেই রাতেই? আর তাছাড়া দেশি বুনো হাসনুহানায় তো খুব বেশি গন্ধ হয় না। তাহলে গন্ধটা আসছিল কোথা থেকে বলুন তো? যাই হোক, আমি কি জানেন তো, প্রকৃতি বড়ই অদ্ভুত, তাই না? মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।